প্রায় মুষলধারে বৃষ্টির মধ্যেই একটা লোক টলতে টলতে চলেছে গ্রামের বাজারটার মধ্যে একটা সরু গলি দিয়ে। গ্রামের পথঘাট, আলো নেই, একটাও দোকান বসান নেই, এই বৃষ্টির রাতে খোলা। কান পাতলি আশেপাশের বাঁশঝাড় থেকে ঝিঝি পোকার শব্দ শোনা যায়। একটা গলি, আর গলিগুলোর গা ঘেঁষে কতগুলো ঘর পরপর রয়েছে। বাইরে কেউ নেই, কিন্তু কোনো সারা শব্দ আসছে না সেই বাড়িগুলোর থেকে। শুধুই শোনা যাচ্ছে বৃষ্টির একটানা শব্দ। লোকটা চারিদিকটায় বারবার তাকাতে তাকাতে হঠাৎ সামনের বেশ পুরনো একটা ঘরের জানালায় এসে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে জানলার সামনে এসে বলল, কিরে মুন্নি, তুই একা একা দাঁড়িয়ে? তোর বুঝি আজ পারিক নেই? তাহলে আমি আজ আসবো? কিরে, আমি যাই? মেয়েটা লোকটার কথাগুলো শোনার ভান না করেই বলল, ধ্যাক বিশু মাতাল, মুড নষ্ট করিস না, যা তো আজ আমি বুকিংয়ে রয়েছি। আজকে দুজন আছে, তুই তো ঠিক মতো টাকা দিস না। চল ফট, চল এখান থেকে। সোনার চেন দিবি, বালা দিবি বলেছিলি না? তোর রোজ দিনের এই খেলা এখানকার সবাই এখন বুঝে গেছে, আর তুই টোকা মারলেও এখন কেউ দরজা খুলবে না। চল ফট। বলে জানলাটা সজোরে আটকে দিল। বিশু বিড়বিড় করে কিছু একটা বলে সামনে এগোতে থাকলো। না, আশেপাশের একটাও ঘরের বাইরে কেউ দাঁড়িয়ে নেই। বৃষ্টির মধ্যে যেন একটা লোকটা একাই ভিজে চলেছে ক্রমাগত। রোজ দিন চলে লোকটার বাজারে মাছের ব্যবসা শেষে রাতে তারই এক নেশা ধরেছে, তার সঙ্গে জুয়া খেলার নেশা। এই নিয়ে প্রায় 7-8 বার তো পুলিশে তুলে নিয়ে গেল বিশুকে, কতবার জুয়া খেলবার সময়। তবে বিশু যে জুয়ার পাশাপাশি এখানেও আনাগোনা আছে তার বোধ হয় এখনো জানেন না এই গ্রামের দারোগা বাবু। আশেপাশে কাউকে না পেয়ে বিশু রেগে গিয়ে সামনের আরেকটা ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা মেরে চিৎকার করতে থাকে, এই খোল, সব কটা কোথায় গেলি রে? দরজা খোল, খোল দরজা। দরজা খুলবি নাকি ভাঙবো? বিশুর কথাটা শেষ হতেই ভেতর থেকে দরজাটা খুলে একটা ছেলে বিশুর গালে একটা চড় বসিয়ে দিল। এরপর মারতে মারতে ফেলে দিল সামনের রাস্তায়। জানলায় দাঁড়িয়ে কারোর ইশারায় দরজা আটকাবার আগে ছেলেটা বলল, কেউ আজকে তোর ডাকে দরজা খুলবে না, বুঝলি? তুই সবার পেমেন্ট নাকি বাকি রেখেছিস? চল পড়ে এখান থেকে। পকেটে টাকা না থাকলে না এসব ধান্দা হয় না, তুমি জানো না কাকা? চলো চলো ফোটো। এখান থেকে যদি আরেকবার দেখেছি না এরকম এরও দরজা ধাক্কা দিচ্ছিস, তাহলে কিন্তু তোর খবর আছে। মাতালের মাতলামি একেবারে জম্মের মতো ছুটিয়ে দেবো। ঠকবাজ, সোনার গয়না দেওয়ার নাম করে রোজ নাটক করিস মেয়েগুলোর সাথে। চল পড় পড়ে। ছেলেটা কথাগুলো বলে দরজাটা জোরে আটকে দিল। বিজু রাস্তায় বসে ঢলো ঢলো চোখে জানলার দিকে তাকিয়ে দেখল ঘরের ভেতরে জ্বলতে থাকা আলোটা নিভে গেল। ঘরের আলোটা এতক্ষণ বাইরে আসছিল, যদিও এখন আর আসছে না। আধার গলির সরু রাস্তাটায় বসেই রয়েছে বিশু। বৃষ্টিতে গায়ের জামাটা তার ভিজে গেছে একেবারে। এবার উঠে দাঁড়িয়ে ঢলো ঢলো চোখে দাঁত খিচিয়ে কিছু একটা বলে বাড়ি ফিরে যাবার জন্য ওই রাস্তা ফেলে পেছনের দিকে হাঁটতেই যাচ্ছিল বিশু। হঠাৎ পেছন থেকে কে যেন ওর ঘাড়ে হাত রাখল। মুখ ঘুরিয়ে বিশু বলল, কে? এক পশলা হাওয়া শ শ শব্দে করে বিশুর শরীরে লেগে চলে গেল, যেন সঙ্গে সঙ্গে নাড়িয়ে দিয়ে গেল মেয়েটির চুল। ও অন্ধকারে এটা বোঝা গেল যদিও। মেয়েটা বলল, আমার নাম জামিনী। বিশু একটু অদ্ভুত হলো যেন মেয়েটার নাম শুনে। তারপর বলল, যামিনী? এতদিন ধরে তো এখানে আসি, এই নাম তো শুনিনি। তা তুমি বুঝি নতুন এসেছো এখানে? হ্যাঁ, গতকালই তো এলাম, কিন্তু কেউ তো এলো না এখনো জামিনীর কাছে। বিশু উন্মাদের মতো এসে বলল, আমি এসেছি তো, চল তাহলে। কোথা থেকে যেন কতগুলো শেয়াল ডেকে উঠল।
লোকটার কথা শেষ হতে না হতে। মেয়েটি ধীরে ধীরে এগোতে থাকে আর বিশুও মেয়েটির পেছন পেছন এগিয়ে যেতে থাকে। গলিটার শেষের একটা ঘরের সামনে ওরা এসে দাঁড়ায়। এরপরে যামিনী ঘরের দরজাটা খুলে দিয়ে বলল, যাও গিয়ে বসো, আমি আসছি এক্ষুনি। বিশু বৃষ্টি ভেজা গায়ে পায়ের চপ্পলের শব্দ করে ঘরের মধ্যে ঢোকে। ঘরের দরজার পর্দাটা দিয়ে মাথাটা মুছে গায়ের জামাটা খুলে রাখে একপাশে। বাইরে যেমন রাতের অন্ধকার উকি দিয়েছে, ঠিক তার চেয়ে যেন আরো বেশি অন্ধকার ঘরটাকে এমনভাবে ঘিরে রেখেছে যেন। আগত মানুষকে ঘরটা বারবার বলছে ঘরের রাত আরো গাঢ় হোক। একটা হ্যারিকেন জ্বালিয়ে দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল যামিনী। অন্ধকার ঘরটায় হঠাৎ ক্ষীণ আলো পড়তেই দেখা যাচ্ছে ঘরের একপাশে রাখা একটা চৌকি, যেটাতে বিশু বসে রয়েছে, আর কিছু শাড়ি টিপের পাতার সঙ্গে একটা টুল। ঘরের দেওয়াল জুড়ে রয়েছে আগেকার সময়ের কোনো অভিনেতা অভিনেত্রীদের ছবি। মেয়েটি গামছা দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে এসে বিশুকে বলল, কিছু এনেছো নাকি এমনি এমনি? চৌকির উপরে বসে বিশু চারিদিকটা দেখছিল। যামিনীর কথা হঠাৎ ওর কথা কানে যেতেই লোকটা বলল, তুই চিন্তা করিস না কোনো, দুজোড়া সোনার বালা এনেছি তোর জন্যে। আমার বউয়ের বালা জোড়া বিয়ের সময় শ্বশুর মশাই দিয়েছিল। ও তো এসব এখন আর পড়ে না, বয়স বেড়ে গেছে, তাই নিয়ে এলাম। এটা তুই নিস, কিন্তু তার আগে শুধু মন দিয়ে তোর কাজটা কর। কথাটা বলে লোকটা কেমন লোভনীয় চোখে তাকিয়ে থাকলো যামিনীর দিকে। হঠাৎ জোরে একটা বাজ পড়বার শব্দ হলো। লোকটা লালসার দৃষ্টিতে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকবার পর যামিনীকে বলল, কিরে শুরু কর, দেরি করিস কেন? রাত তো অনেক হলো। যামিনী আস্তে আস্তে চৌকি থেকে উঠে ঘরের হ্যারিকেনের আলো নিভিয়ে বিশুর দিকে এগিয়ে গেল। যামিনী মোহের জালে জাপটে নিল বিশু নামের লোকটাকে। বাইরে বৃষ্টির শব্দ জোরালো হচ্ছে, মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানিতে নিষ্পলক আলোয় শুধু দেখা যায় বিশুকে জড়িয়ে ধরে রয়েছে যামিনী। বিশুর মাথার পাশে নিজের মাথাটা ঝুঁকিয়ে জাপটে ধরে রয়েছে যামিনী। বিশু এবারে কিছুটা বিরক্তির সঙ্গে বলল, শুধু জড়িয়েই ধরবি নাকি কিছু করবিও? যামিনী মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর কানের পাশে ফিস ফিস করে বলল, হ্যাঁ, তোর রক্ত খাবো। কথাটা শেষ করে হাসতে হাসতে এরপরেই হঠাৎ করে বিশুর কাছ থেকে সরে যায় ঘরের জানালার দিকে। যামিনী নিজের শরীরের কামনা আর রাগকে ধরে রাখতে না পেরে ওখান থেকে প্রায় টানতে টানতে বিছানায় নিয়ে এসে বিশু শুইয়ে দেয় যামিনীকে। নেশার চোখে যেন নেশার ঘোর কেটে কেবল লালসা ফুটে উঠেছে লোকটার চোখে। এরপরে শরীরে আষ্টে পৃষ্ঠে নিয়ে জড়িয়ে ধরে যামিনীর উপর নিজের লালসার জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ বিশু যামিনীর শরীর ছেড়ে দিয়ে চৌকি থেকে কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়ায়। যামিনীর শরীর থেকে পোড়া পোড়া গন্ধটা অনেকক্ষণ আগেই পাচ্ছিল বিশু, কিন্তু হঠাৎ চোখটা একবার ওপরের দিকে ওঠাতেই বিদ্যুতের ঝলকানির আলোয় বিশু দেখতে পেল একটা পোড়া দেহ খাটের উপর শুয়ে রয়েছে। তাহলে কি সে এতক্ষণ একটা প্রাণহীন দেহের সঙ্গে শুয়েছিল? মনে মনে এসব ভাবতেই বিশু চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু কেউ যেন তার পা বেঁধে দেয়। ঘর দিয়ে একটা খিলখিল হাসির শব্দ ক্রমশ ভেসে বেড়াচ্ছে। বিশু চিৎকার করে উঠে বলল, কে 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 তুমি? সে প্রশ্নের কোনো উত্তর পেল না বিশু। সামনে তাকিয়ে দেখলো সেই পোড়া দেহটা চৌকি ছেড়ে নেমে ক্রমশ এগিয়ে আসছে বিশুর দিকে। তার বিভৎসভাবে পোড়া মুখটা বোঝা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে তার কেমন লাল টকটকে দুটো চোখ যেন তার দিকে তাকিয়ে রয়েছে। সে এগিয়ে এসে দাঁত খিঁচিয়ে বলল, কিরে আয়, যামিনীর সঙ্গে শুতে চেয়েছিলিস তো, আজ তোকে চিরদিনের মতো শুইয়ে দেব। আয় না আয়, কাছে আয় আমার, আয়।
কথাগুলো বলতে বলতে সে ক্রমশ এগিয়ে আসতে আসতে কোথায় যেন মিলিয়ে গেল। বিশু ভগবানের নাম নিয়ে দরজাটা খুলতেই যাচ্ছিল, হঠাৎ কে জানি ওকে ধাক্কা মেরে বিছানায় শুইয়ে দিল। বিশুর সামনে এসে দাঁড়িয়েছে সেই অবয়বটা, তার বিভৎস তাপ ওরা দেহ হ্যারিকেনের স্বল্প আলোতেও কালচে লাগছে, বোঝা যাচ্ছে না। আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও। তুমি তুমি কে কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমার ঘরে বউ বাচ্চা আছে, ছেড়ে দাও আমায়। যামিনী, যামিনী তুমি কোথায়? যামিনী। সে নারী মূর্তিটি বিভৎস সুরে বলতে থাকে, যামিনী তো তোকে এখানে আনেনি, তুই নিজেই এখানে এসেছিস। কিন্তু তুই এখান থেকে যেতে পারবি একমাত্র আমার ইচ্ছায়, কিন্তু আমি তো তোকে যেতে দেব না। আর কি বললি? ঘরে বউ আছে, বাচ্চাও আছে, তার মানে তুই আরেকটা মেয়েকে ঠকিয়ে ওই বাচ্চাটাকে ঠকিয়ে এখানে এসেছিস। যখন এখানে এসেই পড়েছিস আর ফিরতে পারবি না। এখানে রোজ গলির মেয়েগুলোকে সোনার বালার হার, কানের দুল, টাকার লোভ দেখিয়ে তাদেরকে ছোস, তারপর চলে যাস। ওদের বুঝি কষ্ট হয় না? জানিস এই জায়গা নিষিদ্ধ, আর তোর কোনো অধিকার নেই কোনো মেয়েকে ঠকিয়ে বেঁচে থাকার। আয়, আমার কাছে আসবি না? আয়, আমি তোকে ঘুম পাড়িয়ে দেই। ওরা ওই নারী মূর্তিটা বিশুর কাছে এসে আস্তে আস্তে ওকে জাপটে ধরে। এরপর হঠাৎ বিশু আর্তনাদে চিৎকার করে উঠে বলে, বাঁচাও, বাঁচাও, আমি পুড়ে যাচ্ছি, আমাকে বাঁচাও, আমার শরীরটা পুড়ে যাচ্ছে, বাঁচাও আমাকে। বিশুর শরীরটা আস্তে আস্তে পুড়ছে, মাটিতে লুটিয়ে ছটফট করছে, আর ওর শরীরের ওপর বসে সেই অবয়বটা বিশুর শরীরের রক্তগুলো জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে। রক্ত ভেজা ঠোঁটে একটা বাঁকা হাসি হেসে সে মিলিয়ে যায়। দরজাটা খুলে যামিনী ঘরের হ্যারিকেনের আলোটাকে নিভিয়ে দেয়। পরের দিন সকালে একটা আতপোড়া দেহকে ঘিরে বেশ শোরগোল পড়েছে গলির এলাকায়। ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে যামিনী, সে কিছুই বুঝে উঠতে পারছে না। গ্রামের দারোগাবাবু এসেছেন, আশেপাশে জিজ্ঞেস করে মেয়েটির সামনে গিয়ে দাঁড়িয়ে দারোগাবাবু বললেন, এই তুই যামিনী? মেয়েটি চোখ নামিয়ে মাথা নাড়ায়। তোর ঘরে এই মাতাল লোকটা গতকাল রাতে এসেছিল? জানি না তো দারোগা বাবু, আমি তো রাতে ঘুমাইছিলাম। সামনের বাড়ির মাসি সকালে ডাকতে আসলে বিছানা ছেড়ে দৌড় খুলতে গিয়ে দেখি পায়ে কিছু একটা লাগলো। তারপরে তো দেখলাম এনাকে। তবে কে এনাকে মারলো তা জানি না আমি। বিশ্বাস করুন আপনি, আমি সত্যি নির্দোষ দারোগা বাবু, আমি লোকটাকে মারিনি। মেয়েটি কথাগুলো বলতে বলতে কাঁদতে লাগলো। ভেতর থেকে একজন পেয়াদা ছুটে এসে দারোগাবাবুর হাতে কি যেন একটা দিয়ে গেল। দুটো সোনার বালা খাটের নিচ থেকে নাকি দেহটার সামনে পড়েছিল। দারোগাবাবু চলে গেলেন, তবে যাবার আগে যামিনীকে বললেন, তুই কিন্তু এখন আর এই এলাকার বাইরে যেতে পারবি না। এখন তদন্তের তো সবে শুরু, আমরা মাঝে মধ্যেই আসবো এখানে। কথাগুলো বলে সরু গলিটার সামনে দিয়ে দারোগাবাবু চলে গেলেন। ভিড়টা সরে যাচ্ছিল, সেই ভিড়ের মধ্যে একটা মহিলা এগিয়ে এলো। এলোমেলো সিঁথি মোছা, সিঁদুর হাতে শাখা পলা নেই, সাদা থান পরে সে আর্তনাদের চিৎকারে যামিনীকে বলল, মানুষটার জন্য আজ আমার সংসারটা ভেসে গেল, আমার স্বামীটা অকালে মরল। এবার আমি বাচ্চাটাকে একা কি করে বড় করব? মেরে ফেললি, লোকটাকে মেরে ফেললি, তোর কোনোদিন ভালো হবে না। আমি একটা মেয়ে হয়ে বলছি, কোনোদিন না, কোনোদিন ভালো হবে না, কোনোদিন না। মহিলাটিকে কয়েকজন জোর করে ধরে নিয়ে চলে যায় সেখান থেকে। সত্যি তো, স্বামীকে অকালে হারিয়ে কোন স্ত্রী বা চুপ করে থাকে?
যামিনী ঘরের বারান্দার খুঁটিটা আঁকড়ে দাঁড়িয়ে থাকে। কাল রাতে মাসি শহর থেকে আর ফেরেনি। মোবাইলে আগেই বলেছিল সে যে আজ ফিরবে। সেজন্য তো ঘরে আর রাত না জেগে শুয়ে পড়েছিল যামিনী। এখানকার কয়েকটা মেয়ের সঙ্গে ওর বেশ ভালো পরিচয়। সামনের ঘর থেকে একটা মেয়ে যামিনীকে হাত নেড়ে ডাকল। যামিনী ও সেই মেয়েটির ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। টিনের চালের ছোট্ট একটা অন্ধকার ঘর, পাকা মেঝে, ঘরের ভেতরে চৌকি আর কিছু জিনিস আর কি। সঙ্গে একটা বড় বাক্সও রয়েছে, বোধহয় টাকা পয়সা রাখা। আজ বর্ষার মেঘ কেটে আকাশে চড়া রোদ উঠেছে, সেজন্য কিছুটা গরমও রয়েছে বেলায়। জানলার কাছ থেকে মেয়েটা এবার এগিয়ে এসে যামিনীর গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, এই তো নাম কি রে? নতুন দেখছি। নতুন এসেছিস নাকি? মৃণালী মাসি বুঝি তোকে এখানে নিয়ে এসেছে? যামিনী প্রথমে তোতলালেও বলল, আমার নাম যামিনী গো দিদি। তোমার নাম দিদি? আমার না এখানে খুব খুব ভয় করছে। আমি মাসিকে বলে আজকেই চলে যাব। যামিনীর কথা শেষ হতে না হতেই মেয়েটা জোরে হেসে ওঠে। তারপর হাসি থামিয়ে বলল, আমার নাম জলি। আর তুই কি বললি? এখান থেকে বের হবি? মাসিকে বলবি? তুই জানিস না, এখানে একবার যে আসে সে আর এখান থেকে বের হতে পারে না। এই গলিটার অন্ধকারই তাদের জীবনের অন্ধকার, আবার আলো, তারপর ওই খুন। আচ্ছা শোন, তুই কি সত্যি ওই মাতালটাকে মেরেছিস? মারলেও কি, বেশ করেছিস। রোজ রাতে টলতে টলতে এসে সোনার গয়নার বদলে ব্যবহার করে যেত নোংরা একটা লোক। যামিনী জলির দিকে তাকিয়ে বলল, না না জলিদি, আমি তো ওই লোকটাকে চিনিও না। জলি ওর এই উত্তরটায় বিরক্ত হয়ে বলল, না না, তোকে সবাইকে এখানে চিনতে হবে না, ছাড়ো সব। সবাইকে চিনলে যে এই দুনিয়ায় তুই ঠকে যাবি। আচ্ছা শোন, আমি মৃণালী মাসিকে ফোন করে দেব, তুই আজ থেকে আমার সঙ্গেই ঘুমাবি আর এখানেই থাকবি। সুধার ঘরে আর থাকিস না। কিছু বললে জলিদি? না না, শোন, তোর যা জিনিসপত্র আছে সেই সবই নিয়ে চলে আয়, আর ওই ঘর থেকে কিছু আনবি না, কেমন? ঘরের মধ্যে অনেকগুলি শাড়ি রয়েছে, ধুলো মাখা, কতগুলো টিপের পাতার আর একটা টুল। যামিনীর ঘরটার জানালার আটকে তালা ঝুলিয়ে ওর সঙ্গে আনা ব্যাগটা ঘাড়ে ঝুলিয়ে জলির ঘরে চলে যায়। মাছির কানে এসব খবর গিয়েছে অনেকক্ষণ আগে। সেও শহর থেকে চলে এসেছে। এসেই প্রথমে গালমন্দ করলো যামিনীকে। এই তোর ঘরে কেউ ঢুকে পড়লো আর পুঁততে পুঁততে মরেও গেল, তুই টেরও পেলি না? মনে হয় গালে টেনে এক চড় মারি। এই ঘটনা শুনে তোর কাছে কেউ আসবে? দূর হ, দূর হ। এত বোকা তুই, চোখ কান খোলা রাখতে পারিস না? এত কিসের ঘুম রে তোর? হ্যাঁ, কিন্তু বিশুকে এভাবে কে মারলো? আমি আসার সময় একবার মর্গে গেছিলাম, কি বিভৎসভাবে মেরেছে, চোখ মুখ কিচ্ছু বোঝা যাচ্ছে না। যামিনী মাসির কথা শুনে কাঁদতে কাঁদতে ঘরের এক কোণে গিয়ে বসে পড়ে। মেয়েটার নাম যামিনী। বাড়ির এই গ্রামের কয়েকটা গ্রামের পরে বাবার হার্টের অসুখ ধরা পড়বার পর থেকেই বাবা তার বিছানা নিয়েছে, আর আগের মতো স্বাভাবিক জীবন থেকে কোনো কাজ আর করতে পারে না। যামিনী একাদশ শ্রেণীতে উঠে লেখাপড়া ছেড়ে খুঁজছিল একটা কাজ। বয়স 18 পেরোয়নি যদিও। ছোট ভাইটাকে এখন 4র্থ শ্রেণীতে পড়ছে। সে না পড়লেও ভাইকে সে পড়াবে। মা জন্মের সময় মারা যায়। যামিনীকে মাসির ঠিকানা দেয় ওদের গ্রামেরই এক দাদা, নাম বিলাস। বিলাসদাকে যামিনী মনে মনে যে পছন্দ করত তা অনেকেই জানে। প্রায় পুকুর ঘাটে জল আনবার সময় কিংবা স্কুল থেকে ফেরবার সময় বিলাসদার সঙ্গে প্রায় এক পলকে ওদের কত যে কথা হতো। প্রথমে অবশ্য যামিনী বুঝতে পারেনি, কিন্তু পরে চোখের ইশারায় বুঝেছিল বিলাস কোনো কাজের কথা বলছে। তাকে পরিবারের করুণ পরিস্থিতিতে আর উপায় না পেয়ে শেষমেশ তাই বাধ্য সে এই প্রস্তাবে রাজি হতে। তারপর বিলাসদা তো বলেছে
বিলাসদা নিজের দায়িত্বে যামিনীর বাবা আর ওর ছোট্ট ভাইটাকে দেখে শুনে রাখবে। সেদিন বিকেলেই মাসি এসে যামিনীকে বাড়ি থেকে নিয়ে যায়। যামিনী বারবার পেছনে ফিরে বারান্দায় শুয়ে থাকা ওর বাবা আর ছোট্ট ভাইটার দিকে তাকাচ্ছিল। ছোট্ট ভাইটা কাঁদতে কাঁদতে খুঁটি ছেড়ে প্রায় ওকে জড়িয়েই ধরছিল দিদি দিদি বলে। ঘরের ছাউনিতে এসে যে দুটো শালিক পাখি এসে বসত, যামিনীর সঙ্গে কথা বলতো রোজ, তারাও মুখ ভার করে বসে রয়েছে খড়ের ছাউনির উপরে। যামিনীর বাবা শুয়ে শুয়ে শুধু ঘরা ঘরা চোখের জল ফেলে। বারবার পিছন ফিরতে ফিরতে যামিনী গ্রাম থেকে এসে পড়ে এই গলির আধারে। গোটা একটা দিন কাটিয়ে ফেলেছে সে, ঘর বাড়ি ছেড়ে বাবার ভাইকে ছেড়ে। কেমন আছে ওরা ঠিক আছে তো? বাবার ভাই ঠিক মতো খাচ্ছে তো? কে খাবার বেড়ে দিচ্ছে? কে ভাইটাকে চুল আছড়ে স্কুলে পাঠাচ্ছে? আসার সময় যে কেন বিলাসদার মোবাইল নাম্বারটা নিল না যামিনী? জানলার পাশে দাঁড়িয়ে এইসবই ভাবতে থাকে যামিনী। তারপর আবার মাসিকে সামনে আসতে দেখে নিজেকেই বলল, মাসিকে বলবো যদি একটা খোঁজও পেতাম বাবা আর ভাইটার, মাসির কাছে নিশ্চয়ই বিলাসদার নম্বরটা থাকবে। রাত এখন প্রায় গভীর। আকাশের চাঁদটা জল করছে যেন আকাশের মধ্যিখানে। মাসি এখনো ঘরে আসেনি, জলিও নেই ঘরে। একটা ছেলে অনেকক্ষণ ধরেই যামিনীকে বাইরে থেকে দেখছে। যামিনীর লোকটার চাহনিটা ভালো লাগছে না, এই জন্যই চোখটা ফিরিয়ে নিল। তারপর জানলা আটকাতেই যাচ্ছিল, হঠাৎ ছেলেটা চোখের ইশারায় যামিনীকে বাইরে আসতে বলল। যামিনী জানলাটা আটকাতে গিয়ে হঠাৎ একটা দমকা হাওয়া গায়ে লেগে চলে গেল যামিনীর। তারপর মাসির ব্যাগ থেকে চাবির গোছাটা নিয়ে আর একটা হ্যারিকেন হাতে ঘরের আলোটা নিভিয়ে দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসলো যামিনী। ছেলেটা দাঁড়িয়েছিল বাইরে, হাতে একটা সিগারেট জ্বালিয়ে। যামিনীকে বেরিয়ে আসতে দেখে আর একটা হাতে এবার পকেটে ঢুকিয়ে কতগুলো নোট বের করে একটা চাপা হাসি হেসে দাঁড়িয়ে রয়েছে সামনে। যামিনী আস্তে আস্তে ঘরের তালাটা খুলে সেই গলির শেষ বন্ধ ঘরটার দরজাটা খুলে দিতেই ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হলো। ছেলেটা ঘরে ঢুকতেই দরজাটা আটকে দিল যামিনী। ছেলেটা ঘরের মধ্যে থাকা চৌকিটায় গিয়ে বসেছে। হ্যারিকেনের আলোটা কিছুটা নিভিয়ে ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে যামিনী। ছেলেটা যামিনীর দিকে তাকিয়ে বলল, না শুরু করো, আমার বাড়ি শহরে ফিরতে হবে, যত তাড়াতাড়ি কাজ হবে তত টাকা। যামিনী কেমন অদ্ভুতভাবেই বলল, ঠিক আছে, এত তাড়াতাড়ি চলে যাবেন? কিন্তু এই ঘর থেকে যে কেউ আর ফেরে না। তাই? ছেলেটা ক্রমাগত উত্তেজিত হয়ে যামিনীর কাছে এগিয়ে এসে যামিনীর হাতটা ধরল। কিন্তু কি, যামিনীর হাত যে খুব ঠান্ডা। ছেলেটা যামিনীর ঠান্ডা হাতটা কেড়ে কামনার লালসায় যামিনীকে ছুঁতেই যাচ্ছিল। হঠাৎ যামিনী কেমন বিভৎস সুরে বলল, রক্ত খাবো তোর, আয় কাছে আয়। ছেলেটা কথাটা শুনে বেশ ভয় পেয়ে গেল যেন। যামিনী হাসতে হাসতে ক্রমশ ছেলেটার দিকে এগিয়ে যেতে থাকলো। লালসার লোভে ছেলেটা যেন ছটফট করছে। যামিনীকে ওকে জড়িয়ে ধরল শক্ত করে। তারপর ছেলেটার গলার কাছে ওর হাতটা নিয়ে গেল। এবারে কেমন ব্যথা অনুভব হচ্ছে গলায়। যামিনীকে সরিয়ে দিয়ে একবার ছেলেটা ওর গলায় হাত দিল। কেমন তরল তরল লাগছে, আর ওই জায়গাটাও ঝলসাচ্ছে। পকেট থেকে মোবাইলটার ফ্ল্যাশ জ্বালিয়েও দেখলো ওর হাতে রক্ত লেগে আছে। আর সামনে তাকাতেই দেখতে পেল চৌকিটার থেকে কিছুটা দূরে যামিনী বসে ওর বড় বড় নখে লেগে থাকা রক্ত চেটে খাচ্ছে। বাইরে বৃষ্টির জোরালো শব্দ, আর ঘরের অন্ধকারে দুটো জল জলে লাল চোখ দিয়ে তাকাতে তাকাতে যামিনী ছেলেটার দিকে এগিয়ে আসতে থাকে ক্রমশ, আর বলতে থাকে, আমায় ভালোবাসবে আমায় গো। ছেলেটা চৌকি থেকে নামতে চাইল কিন্তু পারল না, বরং যামিনী ক্রমশ এগিয়ে আসতে আসতে ছেলেটার ওপর ঝাঁপিয়ে পড়ল। ছেলেটা ওকে সরাতে চাইল কিন্তু পারল না। ক্রমশ একটা গরম তাপ অনুভব করছে ছেলেটা। নিচের দিকে তাকিয়ে দেখলো ওর উপরে বসে থাকা মেয়েটা দাউ দাউ করে পুড়ছে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়েছে ছেলেটার শরীরেও। প্রচণ্ড চিৎকার করতে করতে সে বলে, আমাকে বাঁচাও,
বাঁচাও, আমি পুড়ে যাচ্ছি, ছাড়ো ছাড়ো আমাকে। কে তুমি? ছাড়ো, বাঁচাও আমাকে। আহ! আহ! কিন্তু যামিনী এখনো ছেলেটার উপরে বসে রয়েছে। এবারে ছেলেটাকে যামিনী ছেড়ে দিল। ছেলেটা ছটফট করতে করতে পুড়তে পুড়তে আস্তে আস্তে কেমন যেন নিস্তেজ হয়ে গেল। বাঁকা হাসি হেসে যামিনী ওর পোড়া শরীর থেকে রক্তগুলো চেটে পুটে খেতে লাগলো। চেঁচামেচিতে ঘুমটা ভেঙে গেল যামিনীর। বাইরে বেরিয়ে দেখে যে ঘরটা তালা দেওয়া ছিল, সেই ঘরটার সামনে আবারও গতকালের মতো ভিড়। কিছু বুঝতে না পেরে যামিনী বাইরে বের হতেই যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে জলি ওকে আটকে ধরল। বাইরে কেন যাচ্ছিস? বাইরে যাস না। কাল রাতে ওই ঘরে আবার একটা খুন হয়েছে। তুই বাইরে যাস না যামিনী, চুপ করে বসে থাক। জলি যামিনীর দিক থেকে চোখটা সরাচ্ছিলই, হঠাৎ যামিনীর গলার কাছে কিছু একটা দেখে সে ভয় পেয়ে বলল, এই যামিনী, তোর গলায় ওটা কিসের দাগ রে? মনে হচ্ছে তো রক্তের। কই, কোথায় জলিদি? যামিনী আয়নার সামনে গিয়ে গলায় কিছু লেগে আছে কিনা সেটা দেখছে। জলি ঘর থেকে বেরিয়ে জলির চোখে মুখে কেমন ভয়ের ছাপ দেখতে পায় যামিনী। বাইরে দারোগাবাবু ছেলেটার পুড়ে যাওয়া জামাটার থেকে একটা কার্ড পেল। ছেলেটা ব্যাংকে চাকরি করে। ছেলেটার নাম তারক ঘোষ। সঙ্গে অবশ্য একটা মোবাইলও পাওয়া গেছে। মাসি দারোগাবাবুর পাশ থেকে একবার ঘরের সামনে এসে দাঁড়াল। দারোগাবাবুও বেশ অদ্ভুত চাহনিতেই তাকিয়ে রয়েছে যামিনীর দিকে। ওই ঘরে কেউ এসেছিল মাসি? আর জলিদি সেদিন বলছিল সুধার ঘরে থাকতে হবে না। আচ্ছা, সুধাকে? একটা চাপা আতঙ্কের সঙ্গে সে উত্তর দিল, কেউ না, তুই যা, তোর ঘরে যা। মাসি, একটা কথা বলবো? কি? কাল থেকে বাবার সঙ্গে কথা বলিনি। একবার যদি বিলাসদাকে বলে ফোন করে কথা বলাতে। ঠিক আছে, সে না হয় হবে। একটাও তো কাস্টমার আনতে পারলি না রে পোড়ার মুখী এখনো অবধি। পরে না হয় কথা বলিস বাপের সঙ্গে। বয়স তো কম, গায়ের রং একটু ফর্সা হলেই ব্যাটা ছেলেদের দেখতিস একবারে লাইন লেগে যেত। পরপর দুদিন এই গলিতে দুটো খুন হওয়ায় আতঙ্কে কেউ আর আসছে না। গলির মেয়েরা আড়ালে কেউ কেউ যদিও বলছে এই যামিনী এখানে আসার পর থেকেই নাকি এখানে এসব ঘটছে। শুধু পুলিশের গাড়ি ঘন ঘন টহল দিয়ে যাচ্ছে চারিদিকে। বৃষ্টিকে উপেক্ষা করে গলির সকলের প্রায় খদ্দের কম আশায় পেট নিয়ে চিন্তায় পড়েছে। জানালার পাশে বসে বন্ধ ঘরটা দেখতে দেখতে কখন যে যামিনী ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও টের পায়নি। হঠাৎ ওর মনে হলো কে জানি ওর শাড়ির আঁচলে টান মারছে। যামিনী দেখলো একটা বাচ্চা মেয়ে কাঁদতে কাঁদতে ওর আঁচলটা টানতে টানতে বলছে, চলো না মা, আমরা এখান থেকে চলে যাই। এখানে আমার একদম ভালো লাগে না, চলো না। হঠাৎ যামিনীর ঘুমটা ভেঙে গেল। কেন তার সঙ্গে এমন হচ্ছে সে নিজেও জানে না, কিন্তু এই এক স্বপ্ন তো সে গতকাল রাতেও দেখেছে। একটা বাচ্চা মেয়ে ওর শাড়ির আঁচল ধরে টানছে আর বলছে এখানে ওর ভালো লাগছে না, ওকে নিয়ে অন্য কোথাও চলে যেতে। কিন্তু সে তো বিবাহিতা নয়, তাহলে বাচ্চাটা থেকে বারবার মা বলছিল কেন? আর বাচ্চাটাই বা কে? ওর নাম ধরে ডাকতে গেলেই কেমন অন্ধকারেও মিলিয়ে যায়। মনের মধ্যে এইসব ভাবতে ভাবতেই বিছানা ছেড়ে উঠে মাসির কাছে গিয়ে দাঁড়ালো যামিনী। তারপর বলল, মাসি, একটা কথা বলবো? কে? আমি না একটা স্বপ্ন দেখছি এই নিয়ে দুবার। একটা বাচ্চা মেয়ে আমাকে মা বলে ডাকছে। আমি এখানে আসার পর থেকেই এই স্বপ্নটা দেখছি। মাসির চোখে মুখে কেমন একটা বিরক্তি দেখা দিল যেন। মাসি ওর দিকে রাগী চোখে তাকিয়ে বলল, হ্যাঁ, কে বলছিস? কে? এখান থেকে পালাবার ফোন দিয়ে আসছিস নাকি? হ্যাঁ, পারবি নে এসব বাতেলা দিচ্ছি। স্বপ্ন টপ্ন আবার হয় নাকি? হ্যাঁ, যা বরং ভালো করে ঘুমিয়ে নে, রাতে কিন্তু খদ্দের আসবে। হ্যাঁ। হঠাৎ জলি ঘরে দৌড়তে দৌড়তে এসে বলল, মাসি, ওই ঘরের তালাটা ভেঙে পড়ে আছে, দরজাটা হাঁ করে খোলা। কোনটা রে জলি? হ্যাঁ,
ওই যে সুধা। এই চুপ চুপ চুপ, দারোগা বাবু তো তালা আটকে গেছিল, তাহলে ওই ঘরের তালা কে ভাঙলো? হ্যাঁ, এলাকার ছেলেগুলো আবার মদ টদ খেয়ে এসব করেনি তো? কাউকে তো এদিকে আসতে দেখিনি মাসি। সন্দেহের দৃষ্টি নিয়ে মাসি একবার যামিনীর সামনে এসে দাঁড়িয়ে বলল, এই মেয়ে, সত্যি করে বল তো, তুই যাসনি ওই ঘরে তোর কোনো জিনিসপত্র আনতে? আর তুই কি কাল রাতেও গিয়েছিলি? হ্যাঁ, সত্যি করে বল, ঘরটা তালা ভাঙলো কি করে? বল বল বলছি। যামিনী মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, না না, আমি তো যাইনি। আমি কি করে জানবো মাসি তালা কি করে ভাঙলো? আমি তো ঘরেই ছিলাম, আর যা জিনিস আনার তা তো আমি কালকেই নিয়ে এসেছি। এখানে জলিদি তো দেখেছে। জলির দিকে মুখ ঘোরাতে জলি ওর কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সকাল থেকে কিচ্ছু খায়নি যামিনী। এখানে দুপুরে আর রাতে ভাত মাসির নাকি নিয়ম, মোটা হওয়া চলবে না, তাহলে কাস্টমার আসে না। বাইরে থেকে একটা ছেলে খবরের কাগজ নিয়ে অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছে, পেপার পেপার, আজকের পেপার পেপার পেপার। ঘরের জানলাটা দিয়ে ছেলেটা এক পলক দেখলো যামিনীকে, তারপর সাইকেল নিয়ে আবার অন্যদিকে চলে গেল। জলিদির কাছে গিয়ে যামিনী জিজ্ঞেস করলো, ছেলেটা কি গো জলিদি, আমার দিকে ওভাবে তাকিয়েছিল? জলি শাড়ি ভাঁজ করতে করতে যামিনীকে বলল, ছেলেটার নাম মৃণাল। ছেলেটা এখানে খবরের কাগজ বিলি করে বেড়ায়, এই গলি ওই গলি। শুনেছি বাপ মাকেও নেই, দাদার বাড়িতে থাকে। তবে কখনো এখান থেকে ওসবের প্রস্তাব দিলেও কখনো রাজি হয় না ছেলেটা। বড্ড ভালো রে, বুঝলি যামিনী। জলি দুপুরে খেতে বসে এসব নিয়ে কত আলোচনা করে যামিনীর সাথে। এই জীবনের হারানো গলির মধ্যে জলিদি যেন এই কয়েকদিনেই হয়ে উঠেছিল যামিনীর মনের কথা বলবার সঙ্গী। তাই যামিনী সবসময় সব কিছু খুলে বলতো জলিকে। জলিদিও মাঝে মধ্যে যামিনীকে বলে, যামিনী, তুই না একেবারে সুধার মতন। ও একদম তোর মতো ছিল রে, সব কথা আমাকে বলতো। ও আমার বোন ছিল, আর তুইও। যামিনী জলির দিকে ঘুরে বলল, উফ, এই তুমি সেই কবে থেকে বলছো সুধা সুধা। সুধাটা কে জলিদি? মাসি হঠাৎ জলির দিকে তাকিয়ে বলে, বড্ড বেড়েছিস হ্যাঁ জলি, বড্ড বলছিস আজকাল। বেশি উড়িস না, তাহলে কিন্তু পায়ে বেরি পরিয়ে দেবো। হ্যাঁ। মাসির ভয়ে জলি কিচ্ছু বলে না। যামিনীকে বুকে জড়িয়ে নিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সুধাকে তোকে জানতে হবে না। সুধার মতো যেন আর কেউ কখনো না হয় রে, তুইও না রে, বুঝলি রে পাগলি। মৃণাল সকালে আবার এসে হনহনিয়ে চলেও যায় সাইকেল নিয়ে। তবে এই 2 দিনে বেশ অনেকক্ষণ জানলাটার বাইরে দাঁড়িয়ে কেমনভাবে জানি দেখে যামিনীকে। যামিনীরও বেশ লজ্জাই লাগে এখন মৃণালের অমন চোখের চাহনি দেখে। আস্তে আস্তে এই দম আটকা শরীরের ঘরগুলোই কোথাও যেন বেড়ে উঠছিল একটা ছোট্ট চারা গাছ। জলি ভালোই বুঝতো এসব, তাই তো জলি ওদের একসঙ্গে দুজনকে জানলার ওপারে ওপারে দেখলেই বলতো, ঠাকুর তুমি দেখো, ওদের ভালোবাসায় যেন কারো নজর না লাগে। মাসি আজ বিলাসদাকে ফোন করেছিল, তখন যামিনী কথা বলেছিল বিলাসদার সঙ্গে। যামিনীর বাবা ভালো আছে, নড়াচড়া করতে পারছে না খুব একটা, তবে অল্প স্বল্প কথা বলতে পারছে। বুকের ব্যথার সঙ্গে যে শ্বাসকষ্টটা হতো সেটা এখন হয়তো, তবে পুরোপুরি যে সুস্থ তাও নয়। তবে ভাইটা স্কুলে যাচ্ছে, শালিক পাখি দুটো আসছে বিলাসের সঙ্গে কথা বলতে, সেটাও জিজ্ঞেস করে নিয়েছে যামিনী। ঠোঁটের কোণায় মৃদু একটা হাসি এসে ও ফোনটা রাখে। পেছন থেকে জলি হঠাৎ ওর ঘাড়ে হাত রেখে বলে, এই শোন, বাড়িতে আর ফোন টোন করবি না কেমন? কেন গো জলিদি? করবি না মানে করবি না, মায়া করিস না, পরে কোথাও আর শান্তি পাবি না রে। বাপ মা ভাই বোন সব অতীত। এই অন্ধকারে তো আমরা কেউ একা আসতে চাইনি, কারো না কারো হাত আছে বল। নয়তো এই অন্ধকার ঘরে আমাদের যে কতটা জীবনের অন্ধকার নিয়ে বেঁচে থাকে কে জানে বল। আমার তো কেউ নেই রে, বাবা নেই, মা নেই, বর নেই, ঘর নেই, কেউ নেই রে।
আমি একা। কথাগুলো বলতে বলতে জলির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। যামিনী ওকে গিয়ে জড়িয়ে ধরে। মৃণাল আজও এসে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে চলে গেছে কিছুক্ষণ আগে। মনে মনে যে যামিনীর ওকে ভালো লেগেছে তা কিন্তু যামিনী নিজেও অস্বীকার করে না, কিন্তু কথা বলবার সাহস পায় না। রাতের অন্ধকারে দুটো ফিসফিসানি শব্দ শোনা গেল ঘরটার সামনে থেকে। অন্ধকারে মুখ চেনা যাচ্ছে না, তবে মেয়েটার নাম মুন্নি। এই গলিতেই থাকে, 3টে বাড়ির পরে। সঙ্গে রয়েছে একটা ছেলে। মেয়েটা ছেলেটাকে বলল, একটু তাড়াতাড়ি কেউ দেখে নিলে আর তাড়াতাড়ি কাজ সার। ও হ্যাঁ, পুরো 700 লাগবে। ছেলেটা একটু ইতস্তত হয়ে বলল, এই মুন্নি, তোর ঘর হলেই সুবিধা হতো, কোথায় নিয়ে এলে এটা এত রাতে? মেয়েটা কেমন একটু রেগে গিয়ে বলল, ঘরটা প্লাস্টার করছি, দেখছিস না চোখে নেবা হয়েছে নাকি রে? আজ রাতে শুকাতে সময় লাগবে। চল এখন। আজ ভাগ্যিস এখানে তালাটা ভেঙে গেছিলাম দুপুরে। মৃণালিনী মাসি দেখলে না, এখানকার মেয়ে মানুষদের আমার চেনা আছে। সব নিজের ধান্দার সময় কাউকে চেনে না, আর পরপর তো দুটো। লোকটাকে বাকি কথা না বলেই প্রায় খোলা দরজাটা ক্যাঁচ ক্যাঁচে আওয়াজে খুলে দুজনে ভিতরে ঢুকে গেল। দরজাটা আটকে দিল মুন্নি। ঘরের মধ্যে থাকা ঘুটঘুটে অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না, বাইরেও আলো নেই। হঠাৎ লোকটা মেয়েটাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ, তারপর আস্তে আস্তে মেয়েটাকে দেহ লালসায় ঘিরে ফেলে। একটা সময় দেয়াল ঘেঁষা চৌকির কাছে নিয়ে যায়। ছেলেটা মেয়েটাকে ছুঁতেই যাচ্ছিল, হঠাৎ একটা আলো কোথা থেকে জানি জ্বলে উঠল। ঘরটার এক কোণে যে হ্যারিকেন রাখা ছিল তা এতক্ষণে ওরা কেউ দেখেনি, কিন্তু অস্বাভাবিকভাবে সেই হ্যারিকেনটা আলো জ্বলে উঠতে দেখে লোকটা বেশ ঘাবড়ে গিয়ে বলল, এটা কি হলো রে মুন্নি? হ্যাঁ, এই হ্যারিকেনটা আপনি কি করে জ্বলে উঠলো? মুন্নি লোকটার কথায় কোনো উত্তর না দিয়ে ঘুরে বসলো লোকটার দিকে। ওরা এখন ওদের খুব কাছে। মুন্নি লোকটাকে জড়িয়ে ধরে পেছনে তাকাতেই দেখল দেওয়ালের মধ্যে একটা বিশাল ছায়া দাঁড়িয়ে রয়েছে, লাল চোখে চেয়ে। মুন্নি ভয় কিছুটা সরে গেল লোকটার থেকে। লোকটা কিছুই বুঝে উঠতে পারলো না, শুধু জিজ্ঞেস করলো, কি হয়েছে? মুন্নি ভয় ভয় বলল, তোর পেছনে ওটাকে। লোকটা দেওয়ালের দিকে মুখ ঘোরাতেই জোরসে একটা চড় এসে পরে লোকটার গালে। মুন্নি ভয় চিৎকার করে ওঠে। এতক্ষণে ওরা দুজনেই বুঝে গেছে যে ওরা ছাড়া ওই ঘরে আরও একটা কেউ আছে, কিন্তু কে সে? একটা খিলখিলে নারী কণ্ঠের হাসি শোনা গেল দরজার বাইরে থেকে। দরজাটা আপনা আপনি খুলে গিয়ে ভেতরে কেউ একটা ঢুকে এলো যেন। মুন্নি দেখলো তার চেয়ে কম বয়সের আর একটা মেয়েটাকে সে আগেও দেখেছে। এখানে পরশু এখানে এসেছে, অবশ্য নতুন। নামটা যামিনী। তাহলে যামিনী ঘরের মধ্যে লুকিয়ে থেকে ভয় দেখাচ্ছিল এতক্ষণ। বিরক্তির সঙ্গে বলল, তুই এখানে এখন কেন এলি রে যামিনী? তুই জানিস না এটা ধান্দার সময়? মাসিকে কাল বলে দেবো। তুমি জানো না এটা কার ঘর মুন্নিদি? এটা তো সুধার ঘর। ওর অনুমতি ছাড়া ঢুকলে যে ওর ঘরে। যামিনী কেমন অদ্ভুতভাবেই ধীরে ধীরে কথাগুলো বলল। সুধা তো মারা গেছে। কি সব বলছিস? তুই যা তো এখন। কালকে নয়তো মাসিকে বলে তোর অন্য ব্যবস্থা করব। যামিনী আলগা হেসে কোনো সারা শব্দ না দিয়ে লোকটার কাছে গিয়ে বসে। লোকটা এত অল্প বয়সের একটা মেয়েকে দেখে লালসায় পড়ে যায় যেন। তাই মুন্নিকে বলে, শোন, তুই আজকে যা মুন্নি, আমি বরং আজকে, কি জানি নাম তোর? হ্যাঁ, যামিনী। যামিনীর সঙ্গে কিছুক্ষণ এখানে থাকি। মুন্নি বাইরে যাচ্ছিল, হঠাৎ যামিনী মুন্নিকে বলল, মাসিকে কিছু বললে কিন্তু বলে দেব তালা তুমি ভেঙেছ মুন্নিদি। মুন্নি কেমন রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরের দিকে চলে গেল। লোকটার দিকে ঘুরে বসে যামিনী বলল, তোমার নাম তো বিধান। বিধান মাস্টার অঙ্ক পড়াও না তুমি সামনে স্কুলে? তুমি দিনের আলোয় পড়াও। ছি, তুমি না বিবাহিত, দুটো ফুটফুটে ছেলে মেয়ে আছে, তারপরেও ছি। লোকটা বেশ রেগে গিয়ে যামিনীর হাতটা টানতে টানতে শুইয়ে দিল বিছানায়। তারপর দাঁত খিচিয়ে বলল, ওকে যখন সরিয়ে দিলাম তাহলে তুই আয়।
মেয়ে মানুষের আবার এত চাটাং চাটাং কথা, এত কথা কিসের? হ্যাঁ, বড্ড তেজ দেখছি তোর। আজ যদি তোর এই তেজ না নিভাতে পেরেছি, তাহলে আমার নামও বিধান মাস্টার নয়। লোকটা যামিনীর উপরে ঝাঁপিয়ে লোভনীয় দৃষ্টিতে যামিনীর দিকে তাকিয়ে যাচ্ছে বারবার। যামিনী হঠাৎ বলল, আমাকে একটু ছাড়ো, আমার খুব জল পিপাসা পেয়েছে। জলটা পরিমাণ মতো খেয়ে নেই, খালি পেটে শরীর সার দেয় না। বিধান মাথা নাড়িয়ে সম্মতি জানালো। যামিনী ঘরের বাইরে থেকে একটা পোটলা ঘরের মধ্যে নিয়ে এলো। তারপর সেখান থেকে একটা জলের বোতল বের করে নিয়ে এসে বসলো লোকটার পাশে। বোতলটা থেকে যামিনী ঢকঢক করে জল খেয়ে বোতলটা রেখে দিল চৌকির পাশে। বিধান দেখলো ওর মুখের নিচের দিকে কিছু একটা লেগে আছে। লোকটা নিজেই ওর গালে হাত দিয়ে সেটা মুছতে যায়। হঠাৎ ও দেখে সেটা জল নয়, লাল লাল একটা তরল। না, তরলও নয়, সেটা টাটকা রক্ত। হ্যারিকেনের আলোয় সেটা গাঢ় কালচে লাগছে। লোকটাকে ভয় পেতে দেখে যামিনী খিলখিল করে হেসে ওঠে। সে হাসিতে ওর দাঁত থেকে চুইয়ে চুয়ে পড়েছে আরও রক্ত। যামিনী বিভৎস সুরে লোকটাকে বলল, খা, খাবি? খা খা, ওটা আরো বেশি স্বাদের, ওতে আরো নেশা হয়। আমার তেষ্টা যে এখনো মেটেনি মাস্টার, আমি তাই আজ তোর রক্ত খাবো। লোকটা ভাবে যামিনী ওর সঙ্গে মজা করছে, তাই রেগে গিয়ে জোর করে যামিনীর ওপর আবার শুয়ে পড়ে। হঠাৎ যামিনী ওকে উল্টো দিয়ে শক্ত করে দুহাত দিয়ে ওকে ধরে। লোকটা একটা বাজে পোড়া গন্ধ পাচ্ছে, কোথা থেকে সেটা আসছে বুঝতে পারছে না, যেন নাক দুর্বিষহ হয়ে উঠছে সেই ঘ্রাণে। হঠাৎ যামিনীর দিকে চোখ ফেরাতেই সে আতকে উঠে চৌকি থেকে নেমে সরে আসে দরজার কাছে। কোথায় যামিনী? চৌকিতে লুটিয়ে পড়ে রয়েছে তো একটা পোড়া দেহ, চোখ মুখি বিভৎসভাবে পোড়া তার। হ্যারিকেনের আলোয় খানিকটা বোঝা যায় সেটা। হঠাৎ সেই দেহটা উঠে বসে, আস্তে আস্তে লোকটাকে টেনে নিয়ে যায় তার দিকে। লোকটা চেষ্টা করছে ঘরের বাইরে যাবার, কিন্তু কিছুতেই পারছে না। সেই অবয়বটার দিকে ক্রমশ কেমনভাবে যেন সে এগিয়ে যাচ্ছে পোড়া দেহটার সামনে। গলার কাছে ওর মুখটা এগিয়ে আসতে সে সেই দেহটা হাত বাড়িয়ে দাঁত দিয়ে খাবল দিয়ে তুলে নিল লোকটার গলা থেকে অনেকটা মাংস। লোকটা ভয়ঙ্কর চিৎকার করে ওঠে বৃষ্টির জোরালো শব্দে, যদিও কারো কানে পৌঁছলো না সেই শব্দ। আর সেই পোড়া দেহটা লোকটার শরীরের উপর বসে জিভে চেটে পুটে নেয় রক্তের স্বাদ। পরের দিন সকালে সেই ঘরটার সামনে বেশ শোরগোল পড়েছে, ভিড় করে রয়েছে অনেকজন। ঘুম ভাঙা চোখে যামিনী উঠে বসে। পুলিশের গাড়ি থামবার শব্দ শোনা গেল। যামিনী কিছুই বুঝতে পারছে না, শুধু চারিদিকে তাকাচ্ছে। দারোগাবাবু সকলকে সরতে বলে যামিনীর সামনে এসে দাঁড়ালো। তারপর একজন লেডি কনস্টেবলকে দিয়ে যামিনীকে গাড়িতে তুলতে বলল। যামিনী কিছু বুঝতে না পেরে শুধু কাঁদো কাঁদো মুখে বলছে, আমি কি করেছি দারোগাবাবু? আমাকে ছেড়ে দিন, আমার কি অপরাধ? মাসি বলো না, জলিদি। দারোগাবাবু চিঁচিয়ে বলল, পেছনে তাকিয়ে দেখ একবার। যামিনী পেছনে তাকাতেই দেখলো খালি গায়ে একটা ছেলে মাটিতে পড়ে রয়েছে, চোখের ঠিক সামনে। গলার জায়গাটা তার মাংস খুবলে খেয়েছে। কে যেন, রক্তও নেই শরীরে, সব রক্ত যেন কেউ শুষে নিয়েছে। দারোগাবাবুর পায়ে লুটিয়ে পড়ে যামিনী কাঁদতে থাকে। আমি কিছু করিনি দারোগাবাবু, আমি তো গতকাল রাতে ঘরেই শুয়েছিলাম। জলিদি, মাসি তোমরা বলো না। দারোগাবাবু রেগে গিয়ে বললেন, তাহলে তোর গলায় ওই লোকটার রক্ত এলো কোথা থেকে? 3 জনকে পর পর খুন করেছিস তুই। এইবার আর তুই লুকোতে পারবি না যামিনী, আর পারবি না। পুলিশ ভ্যানে যামিনীকে তোলা হলো। খবরের কাগজ দিতে আসা মৃণাল নামের ছেলেটা চোখে জল নিয়ে সে দূর থেকে এসব দেখছে। পুলিশ ভ্যান ছাড়বার পরপরই সেও আর দেরি না করে সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। মাসি কিচ্ছু বলল না, শুধু মুখ ঘুরিয়ে একবার বলল, কোথা থেকে যে কাকে নিয়ে আসলাম। যামিনী নিষ্পাপ ঘোলাটে চোখে মৃণালের যাবার দিকে চেয়ে থাকে। জলির চোখেও জল। যামিনীকে পরপর 3টে লোককে খুনের দায়ে আদালতে তোলা হলো। মাসি বা গলির আর কেউ আসেনি ওর জামিন করাতে। শুধু জলই একদিন এসে ওকে বলেছিল, সঙ্গে অবশ্যই
মৃণাল ছেলেটাও ছিল। যদি ওদের মেরেও থাকিস না রে, ঠিক করেছিস। ঘুমটাই পাপ, আর ওরা যে দিনের পর দিন ওদের পাপ জমিয়ে যেত ঘরের ভিতর। আর তোকে একটা কথা বলছি, শোন। কি জলেদি? আমরা একটা উকিল রেখেছি কেসটা তোর হয়ে লড়বার জন্য। এই মৃণাল না থাকলে উকিলের ব্যবস্থাটা করতে পারতাম না। এলাকার খুব নাম করা উকিল রে, সোমনাথ উকিল। ছেলেটা বোধ হয় তোকে সত্যিই খুব ভালোবাসে। যদি ভগবানের কৃপায় ছাড়া পাস তাহলে ওর সাথে সংসার করবি, আর এই অন্ধকারে ফিরবি না। কেন একটা অচেনা ছেলে উকিলের ব্যবস্থা করলো? জলিদি তো বলল মৃণাল আর ও মিলেই এই নাকি এই তল্লাটে সবচেয়ে বেশিবার কেস জেতা সোমনাথ উকিলকে এনে কেসটা লড়ছে জামিনীর হয়। তাহলে কি মৃণাল সত্যিই তাকে ভালোবাসে? মৃণাল জামিনীর দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। কিছুক্ষণ থানায়, তারপর জলিদির সঙ্গে চলে যায়। তবে কেন যাই না কথা বলবার সাহস পায় না জামিনীর সাথে। হয়তো সে খুনি বলে, নাকি সে নিষিদ্ধ পল্লীতে ছিল বলে। তাহলে সে আবার জলিদির সঙ্গে উকিল ঠিক করে দিলই বা কেন? এই জেলটা বেশ বড় সড়ো, তবে রাতে বসে যখন জামিনী কাঁদে তখন ওর নিজের শব্দ নিজেই শুনতে পায়। এখানে দুবেলা রুটি আর সঙ্গে তরকারি খেতে পায়ও। তবে জেলের দেওয়ালের উপরের দিকের ভেন্টিলেটরের পাশের কিছু একটা ভাঙা অংশে একটা পাখি আসে। সে কিচিরমিচির শব্দ করে। জামিনী জেলের মধ্যে একাকিত্বটা কিছুটা কাটে, কিন্তু বাবার ভাইটার জন্য মন কেমন করে যেন। বিলাসদার মোবাইলে ফোন করতে পারলে ভালো হতো। জলিদিকে যদি বলে কিছুটা ব্যবস্থা করা যেত। সে মনে মনে শুধু ঈশ্বরকে ডেকে বলে, হে ঈশ্বর, আমি তো কোনো দোষ করিনি। তুমি কি জানো না আমি কাউকে খুন করিনি? তাহলে কেন এই অপবাদ? আস্তে আস্তে কোর্টের ডেট ঘনিয়ে আসে। পরপর 3টে ডেটে জামিনীর বিরুদ্ধে সব প্রমাণ প্রায় সঠিক হয়। সাক্ষী হিসেবে বিশু মাতালের বউ কিংবা বিধান মাস্টারকে যে ঘরটার সামনে নিয়ে গিয়েছিল সে মেয়েটাও সাক্ষী দেয় জামিনীর বিরুদ্ধে। উকিল সোমনাথবাবু অনেক চেষ্টা করলেও হাল ছাড়তে হয়। অবশেষে আদালতে আজকের মতো সময় শেষ। 3টে খুনের রায়ের পরের সপ্তাহেই জানাবেন ধর্মাবতার। আজ বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জামিনীর হয়ে যে উকিল লড়ছেন সোমনাথবাবু, তার মুঠো ফোনে পরপর অনেকগুলো কল আসছে। অবশেষে বেশ একটু বিরক্তির সঙ্গে উনি ফোনটা ধরলেন। হ্যালো, এতবার ফোন করছেন কেন? একটা কেস নিয়ে স্টাডি করছিলাম তো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ উকিলবাবু বলছি, আমি মৃণাল বলছি। বললাম জামিনীর কেসটা ধর্মাবতার তো রায় দেবেন পরের সপ্তাহে। তেতিয়ে উঠে সোমনাথবাবু বলল, ও তুমি ছোকরা, কি আর হবে, হয় যাবজ্জীবন আর নয়তো ফাঁসি। মানে মানে আপনি কিছু করবেন না? আপনি তো এই তল্লাটের সব থেকে বড় উকিল। এমন কোনো কেস নেই যেটা আপনি জেতেননি। ও তো নির্দোষ। হ্যাঁ, তবে এসব কেস হারলে কিচ্ছু যায় আসে না। সমাজের কতগুলো পোকামাকড় যদি শাস্তি পায় তাহলে ক্ষতি কি? আর তাছাড়া আমি কি করব শুনি? সব প্রমাণ তো ওর বিরুদ্ধেই। আর তুমি এসব ছেড়ে দাও ছোকরা কোথাকার। কোনো নষ্ট মেয়ে মানুষের জন্য এসব ছেড়ে সংসার করো, সেটাই ভালো হবে, বুঝতে পারলে? কিন্তু আর কিছু বলবার আগেই সোমনাথ উকিল ফোন কেটে দিল। পরের সপ্তাহে আদালতে প্রায় সবাই এসেছে। জলি, মৃণাল, সোমনাথবাবুও। কাঠগড়ায় চোখ নামিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে জামিনী। অবশেষে অনেক তর্কাতর্কির পর ধর্মাবতার বললেন, সকল প্রমাণ ও সাক্ষীর ভিত্তিতে এটা প্রমাণিত যে যামিনী মণ্ডল বিশু দাস, তারক ঘোষ আর বিধান রায়কে মর্মান্তিকভাবে খুন করেছে। এই কোর্ট তার এই কঠিন অপরাধের জন্য তাকে ফাঁসির আদেশ দিচ্ছে। আদালতে বেশ একটা জনহট্টগোল বাঁধল। সোমনাথবাবুকে আজকে কোর্টে আসার আগেও বারবার মৃণাল আর জলি বলছিল যদি কেসটা জেতা যায়, কিন্তু সোমনাথবাবু কিছুই বললেন না। পুলিশ ভ্যানে জামিনীকে নিয়ে যাওয়া হলো। এটার গায়ে আজ যেন কাদা ছিটে একেবারে সে মাটিতে মিশে গেল। জলি কাঁদতে কাঁদতে চলে গেল সেখান থেকে। শুধু মৃণাল যেন কোর্ট চত্বর থেকে চলে যাওয়া পুলিশ ভ্যানটার দিকে তাকিয়ে রয়েছে। আর কয়েকদিন পরেই জামিনীর ফাঁসি। শেষ কয়েকদিন ওই জেলে ওই পাখিটার সঙ্গে কিচিরমিচির শব্দে গল্প করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে কেমন শীতলতা অনুভব করলে আবার কখনো সে উঠে দাঁড়ায়।
সে জানে সে নিরপরাধহীন, তাই চোখের কাছে কোণে বারবার জল জমে গড়িয়ে পড়ে যামিনীর। দেখতে দেখতে কয়েকটা দিন কেটেই গেল। কেমন জানি একটা হয়ে গেছে যামিনী, শুধু নিজের সঙ্গে কথা বলে সব সময়। অবশেষে সেই ফাঁসির দিনটা ঘনিয়েই এলো। আগামীকাল সকাল সকাল যামিনীকে পরপর 3টে খুনের অপরাধে ফাঁসি দেওয়া হবে। আজ রাতে তাই তাড়াতাড়ি দারোগাবাবু জেলের বাইরে এসে দাঁড়িয়ে ওকে বলল, যামিনী, কাল তোর ফাঁসি। তোর কোনো শেষ ইচ্ছে? হ্যাঁ দারোগা বাবু, যদি আমার বাবাকে আর আমার ভাইকে একবার দেখতে পেতাম শেষবারের মতো। বেশ। দারোগাবাবু কয়েকজনকে যামিনীর কাছ থেকে ঠিকানাটা শুনে যামিনীর বাবা আর ভাইকে নিয়ে আসার জন্য লোক পাঠালো। গাড়ির শব্দ শুনে বাচ্চা ছেলেটা প্রায় চেঁচিয়ে উঠল। কে কে? অন্ধকার একটা ঘর, বিন্দুমাত্র আলো নেই, একটাই মাটির বেড়া দেওয়া ঘর। ঘরের চৌকাঠের সামনে বসে ছেলেটা 2 দিকে 2 হাত ছড়িয়ে এসে বাইরে বেরিয়ে আসতে চাইছে। 2টো পেয়াদা এসেছে থানা থেকে। ওদের মধ্যে একজন বাচ্চা ছেলেটাকে বলল, তোর দিদি তোকে ডেকেছে, তুই তোর দিদির সঙ্গে দেখা করতে যাবি। বাচ্চাটি অন্ধকারের মধ্যে যেন দিদির নামটা শোনা মাত্র খুব খুশি হলো। কতদিন সে দিদিকে দেখেনি। যাব, আমি যাব। চল তাহলে। এই বাবা কোথায়, তাকেও তো দেখতে চেয়েছে তোর দিদি। একটু দাঁড়াও। ঘরের ভেতর থেকে বাচ্চাটা কেমন হাত নেড়ে কিছু একটা খুঁজছে। টেবিলে থাকা জিনিসপত্রগুলো ফেলে দিয়ে একটা কাগজ নিয়ে এসে বাচ্চাটা বলল, বাবা তো দিদির বাড়ি থেকে যাওয়ার কিছুদিন পরেই মারা গেছেন, আর এই কাগজটা আমার কাছে রেখে গেছেন, বলেছিলেন দিদি এলে দিয়ে দিতে। ওদের হাত ধরে বাচ্চাটা গাড়িতে চড়ে কিছুক্ষণ পরে তারা ফিরে এলো থানায়। আর বাচ্চাটার হাত থেকে একটা কাগজ নিয়ে দিল দারোগাবাবুর হাতে। দারোগাবাবু একটা কাগজ যামিনীর হাতে এগিয়ে দিল। যামিনী দারোগাবাবুকে জিজ্ঞেস করলেন, এটা কি দারোগা বাবু? দেখ, তোর বাবা এটা তোর জন্য রেখে গেছে। কাগজগুলো দেখতে দেখতে একটা সাদা কাগজ নিচে পড়ল। ওই কাগজটা খুলে যামিনী পড়তে শুরু করলো। আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পত্তি আমার একমাত্র মেয়ে যামিনী আর আমার ছেলে গগনের নামে আমি লিখে যাচ্ছি। যামিনীর বুঝতে অসুবিধা হলো না যে এটা বাড়ির দলিল। কাগজটা থেকে চোখ সরিয়ে এসে বলল, আমার ভাই কোথায়? গগন কোথায়? পেছন থেকে খালি পায়ে একটা বাচ্চাকে দারোগাবাবু এনে দাঁড় করালো যামিনীর সামনে। তারপর জেলের দরজা খুলে যামিনীর কাছে নিয়ে গেল গগনকে। যামিনী ভাইকে এতদিন পরে কাছে পেয়ে বুকে টেনে নিল, কিন্তু যামিনী হঠাৎ দেখলো গগন ওর গাল, চোখ, মুখ হাত দিয়ে খুঁজছে। ভাইকে 2 হাত দিয়ে সামনে ধরে বলল, ভাই ভাই তুই আমাকে দেখতে পাচ্ছিস না? না রে দিদি, তোর বাড়ি থেকে যাওয়ার পরে একদিন স্কুল থেকে ফেরার সময় একটা বাইকের সঙ্গে ধাক্কা লেগে যায়, আর তারপর থেকে চোখে দেখতে পাই না। যামিনী ভালোভাবেই বুঝতে পারলো যে বিলাসদা কেমন দেখাশোনা করেছে যামিনীর অবর্তমানে ওদের। ঈশ্বরের প্রতি শূন্যে চেয়ে কেমন অভিমান আর অভিযোগে বারবার ঈশ্বরকে দোষারোপ করতে থাকে যামিনী। আবার ঈশ্বরকে ধন্যবাদও জানায়। চোখের সামনে নিজের দিদিকে ফাঁসি দিতে দেখলে বোধহয় ওরা শরীরটা সায় দেবে না ওখানে। ভালো হয়েছ, ও চোখে দেখতে পায় না। দিদির কোলে শুয়ে ঘুমিয়ে পড়েছে গগন। যামিনী জানে রাত এখনো গভীর। হঠাৎ দারোগাবাবু এলেন একবার জেলের মধ্যে ওদেরকে দেখতে। দারোগাবাবুকে দেখে যামিনী ওনাকে ডাকলো, দারোগা বাবু একটু শুনুন, আমার একটা ইচ্ছে আছে। দারোগাবাবু পেছন ফিরে তাকিয়ে বলল, কি আবার ইচ্ছে? আপনি আমার সঙ্গে এখানে একটু বসবেন, গল্প করতাম তাহলে একটু। দারোগাবাবু ছুটলেও মৃত্যুপথযাত্রী একটি মেয়ের এই ইচ্ছেকে তিনি ফিরিয়ে দিতে পারল না। জেলের দরজাটা খুলে আটকে মেঝেতে বাবু হয়ে বসে যামিনীকে বলল, ঠিক আছে বলো, তবে একটু তাড়াতাড়ি। আমার অনেকগুলো ফাইল রয়েছে, ওগুলো চোখ বোলাতে হবে। শুনবেন তো আপনি? হ্যাঁ। দারোগাবাবুর কথাটা শেষ হতেই জেলের মধ্যে থাকা আলোটা কেমন দপদপ করতে করতে নিভে গেল। হঠাৎ একটা নারী কণ্ঠের আওয়াজ শোনা গেল জেলটার ভেতর থেকে। গভীর ঘুমে জেলের কোণে ঘুমিয়ে রয়েছে গগন। দারোগাবাবুর সামনে এসে বসলো যামিনী। দারোগাবাবু বললেন, তুমি ওভাবে হাসলে কেন যামিনী?
আমার সঙ্গে কি তুমি ঠাট্টা করছো? না দারোগা বাবু, আর আমি যামিনী নই, আমি তো সুধা। দারোগাবাবু বেশ বিরক্ত হচ্ছেন ওর এই কথায়। হয়তো পালাবার জন্যই ওসব করছে, সবটাই ওর নাটক। দারোগাবাবু উঠে দাঁড়িয়ে বললেন, দেখ, আমি সব বুঝতে পারছি। তুই এখান থেকে পালানোর চেষ্টা করছিস, তাই তো? কিন্তু তুই আর সেটা পারবি না। উনি রাগী গলায় কথাগুলো বলে চলে যাচ্ছিল। হঠাৎ সেই অন্ধকারে বসে থাকা মেয়েটা বলল, খুনগুলো কিন্তু যামিনী করেনি দারোগা বাবু, আমি করেছি। আমি সত্যি বলছি, আমি সুধা। আপনি একটু বসুন না। জেলের মধ্যে ঘন ঘন অন্ধকার, তার মধ্যেই কথাগুলো কে জানি বলল। তবে দারোগাবাবু বুঝেছেন এটা যামিনীর গলা নয়। তাহলে কথাগুলো কে বলল? তাহলে কি এই জেলে আরও কেউ আছে? সন্দেহের চোখে সেখান থেকে উঠে গিয়েছিল। আবার সেখানে এসেই আবার বসলো দারোগাবাবু। এই অন্ধকারের অবয়বটা আবার বলে উঠল, স্যার, আমার নাম সুধা। আমি কয়েক বছর আগে ওই গলিটার শেষ ঘরটায় থাকতাম। আমারও এই যামিনীর মতোই পরিবারের অবস্থা ছিল। বাবার অসুখ, আর ভাই ছিল, তবে একটা না, দুটো। অভাবের সংসারে বাবা কম বয়সে আমাকে বিয়ে দিল একটা পাশের গাঁয়ের ছেলের সঙ্গে। পরে জানলাম ছেলেটা মাতাল, রোজ রাতে আমাকে মারধর করত, আর একটা নতুন মেয়েকে ওর বাড়ি থেকে ওই গলিতে পাঠাতো। পরে বুঝলাম মাতালের পাশাপাশি আমি একটা দালালকে বিয়ে করেছি। তবুও মার খেয়েও স্বামীর জন্য কখনো কিচ্ছু বলতাম না। দারোগাবাবু বললেন, তারপর? বছর ঘুরতে না ঘুরতে আমাদের একটা মেয়ে হলো। ভেবেছিলাম লোকটা একটু শোধরাবে, কিন্তু না। শেষমেশ মাতলামির ধার দেনায়, নেশায় আমাকে আর আমার ওই ছোট্ট মেয়েটাকে 20,000 টাকায় ওই মৃণালী মাসির কাছে বিক্রি করে দেয়। রাতে খাবার সময় সবসময় মারধর করলেও ওই সংসারের শেষ কয়েকটা দিন আমার গায়ে ও হাত তোলেনি। ভাবলাম মানুষটা হয়তো শুধরে গেছে। হ্যাঁ, রোজ রোজ নতুন মেয়ে বাড়িতে আনলেও ও ওই মেয়েদেরকে কখনো ছুঁয়ে দেখত না। একদিন দুঃসম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ওই মৃণালীকে পাঠিয়ে দিল আমাকে আর আমার বাচ্চাটাকে নিয়ে যেতে। তারপর ওই কালকুঠুরিতেই আমার বাকিটা জীবন কেটে গেল। পরে শুনলাম 20,000 টাকার জন্য আমাকে ও বিক্রি করে দিয়েছিল। স্যার, একটা কথা বলবো? কি? দারোগাবাবু জিজ্ঞেস করলেন সেই অস্পষ্ট ছায়াটার দিকে তাকিয়ে। ভালোবাসার দরদাম বুঝি 20,000 টাকায় বিক্রি হতে পারে স্যার? দারোগাবাবু কোনো উত্তর না দিয়ে একবার ছায়াটার সামনে তাকিয়ে বললেন, তারপর? রোজ রাতে একটা করে পশু আসতো আর প্রায় জোর করে আমার সঙ্গে নিশি যাপন করত। আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম স্যার, তাই রোজ স্নান সেরে কপালে সিঁদুরটা দিতে ভুলিনি। আর আমার ছোট্ট মেয়েটা রিমঝিম, ও যখন একগাল হাসি নিয়ে গলি ঘুরে আমাকে এসে জড়িয়ে ধরত, তখন আমার কষ্ট, দুঃখ, ক্লান্তি কিছুই থাকতো না। মেয়েটা বড্ড দাদুর বাড়ি যাবে যাবে করছিল। সেদিন রিমঝিম জেদ ধরে বলেছিল, মা, আমার এখানে থাকতে ভালো লাগে না, আমাকে দাদুর বাড়িতে নিয়ে যাবে? আমি ওকে একটু রেগে গিয়ে বললাম, সে পরে হবে ক্ষণ। না মা, বাবাকে বলো না আমাদেরকে দাদুর বাড়ি নিয়ে যেতে, বলো না মা। রেগে গিয়ে ধমক দিয়ে ওকে বললাম, পড়তে বস, খালি পড়াশোনা বাদ দিয়ে টই টই করে ঘুরে বেড়ানো। আমি বাচ্চাটাকে কি বলবো বুঝলাম না। আর বাপের বাড়ির সঙ্গে আমার তো তেমন কোনো সম্পর্ক নেই। আর ওর বাবা, সে বাপ না জানোয়ার। রিমঝিম আমার বকা শুনে কাঁদতে কাঁদতে ঘরের জানালার সামনে গিয়ে দাঁড়ালো। বিকেলে মাসির কাছ থেকে বাজার করব বলে কিছু টাকা নেওয়ার নাম করে মেয়েকে কোলে চড়িয়ে বাবার বাড়ির জন্য পাশের গাঁয়ে গেলাম। আমাকে দেখা মাত্র গ্রামের লোকেরা কেমন আর চোখে আমাকে দেখছিল।
অবশেষে বাবার বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বেশ বড় প্যান্ডেল টাঙানো। কাউকে বাইরে না দেখে দরজার বাইরে থেকে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এটা কিসের প্যান্ডেল গো? রিমঝিম আমার কোল থেকে নেমে দাদুকে জড়িয়ে ধরতে গেল এককাল হাসি নিয়ে। বাবা কেমন আমার থেকে মুখ ঘুরিয়ে নিল, বলল, ছি ছি ছি, লজ্জা লাগে না তোর? লজ্জা লাগে না বাবা বলে ডাকতে আমাকে? ছি, আমার কাছে তুই মৃত, শেষ পর্যন্ত স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে। ছি 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 ছি। রিমঝিমকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে উনি বললেন, এই কে তোর দাদা? তোর মাকে নিয়ে এখান থেকে চলে যা। কে তোর দাদু? তোর কোনো কেউ নেই, তোর কোনো দাদু নেই, তোদের কেউ নেই, যা এখান থেকে, যা যা। বাবাকে যাবার আগে প্রণাম করতে চাইলাম, ছুঁতে দিল না। মেয়েটাকে কোলে জড়িয়ে চলে আসলাম। পরে শুনলাম আমার ছোট ভাই বিমলের বিয়ের তোড়জোড় চলছিল সেদিন। এভাবেই কাটছিল আমার মা মেয়ের জীবন। একদিন বাইরে টুল নিয়ে বসে আছি, দেখি মাসি রিমঝিমকে কোথাও একটা লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে। আমি পিছন থেকে আসতেই তাড়াতাড়ি পা চালাতে লাগলো মাসি। গলির সামনের একটা ঘরে একটা লোক রিমঝিমের হাত ধরে ঘরের মধ্যে ঢুকে গেল। আমি মাসিকে চেঁচিয়ে বললাম, ও বাচ্চা, মাসি ভয় ডর নেই নাকি কিছু তোমার? ওকে ছেড়ে দাও, দেবতার কোপ লাগবে যে। তোমার দুটি পায়ে পড়ি। আমি ওই ঘরের দিকে দৌড়াতে চাইলে মাসি আমার হাত আটকে দিয়ে বলল, 9,000 দেবে? হ্যাঁ, তোর জন্য কি খদ্দের ছাড়বো নাকি রে সুধা? কিছুক্ষণ পর লোকটা ঘামতে ঘামতে বেরিয়ে আসলো আর দৌড়ে পালালো মাসির হাতে টাকা গুঁজে দিয়ে। ঘরের ভেতর গিয়ে দেখি আমার ছোট্ট রিমঝিম মাটিতে শুয়ে আছে, কোনো সাড়া শব্দ করছে না। ওকে এতবার ডাকছি, আমার ফুলের মতো মেয়েটা, ও সাড়া দিচ্ছে না। বুঝলাম আমার মেয়েটাকে খুন করেছে বলে আরো বেশি টাকা, কিছু বেশি টাকাই দিয়ে গেছে মাসিকে। আমার ছোট্ট মেয়েটার মৃতদেহ আগলে গলি দিয়ে ঘরে ঢুকলাম। এতদিন আমার মেয়ে ছিল, আজ আমার আর কেউ নেই। গলির লোকেরা সবাই হাঁ করে চেয়ে রয়েছে। সবাই জানতো আমার ছোট্ট মেয়েটাকে ধর্ষণ করে খুন করেছে ছেলেটা, তবুও কেউ আমাকে সেদিন থানায় আসতে দিল না। ঘরের দরজা আটকে মেয়েটাকে বিছানায় শুয়ে গায়ে জড়ানো শাড়িটা দিয়ে ওপরের তক্তাটায় বেঁধে গলায় ফাঁস দিলাম। খুব কষ্ট হচ্ছিল। মেয়েটার দিকে বারবার তাকিয়ে বলছিলাম মনে মনে, মারে আমি তোর কাছে আসছি, তোকে ছাড়া যে আমি থাকতে পারবো না। ওই শয়তান মাসি যাতে এইসব ঘটনা কেউ আর টের না পায়, আমাকে আর আমার ফুটফুটে বাচ্চা মেয়েটাকে ঘরের পেছনে জঙ্গলে গভীর রাতে গায়ে কেরোসিন ছিটিয়ে দিয়ে জ্বালিয়ে দেয়। তারপর থেকে ওই ঘরে আমি আর আমার মেয়ে একসঙ্গে থাকি। আমি যেমন নিষিদ্ধা, আমার চোখের জলের দাম যেমন কেউ দেয়নি, তাই ওই ঘরে আর কেউ নিষিদ্ধা হতে পারে না। ওই ঘরে যে পুরুষ দেহের লোভে ঢোকে তার রক্ত আমি চেটে পুটে খাই। এই 3টে পশুরও রক্ত খেয়েছি। কথাগুলো বলতে বলতে অবয়বটা উল্লাসের সুরে হেসে উঠল। দারোগাবাবু এতক্ষণে বুঝেছেন যে তিনি কোনো মানুষের সঙ্গে কথা বলছেন না, তার সামনে বসে রয়েছে একটা প্রেত। দারোগাবাবু এবারে বসার জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বলল, বুঝলাম, কিন্তু তুমি যামিনীকে ব্যবহার করলে সুধা, মাসি তো শাস্তি পেল না এখনো। সে কালচে অবয়বটা হাসতে হাসতে বলল, ওই শয়তান মাসি নিজের শাস্তি পাবে স্যার, ওকে শাস্তি আপনি দেবেন। কথা দিন, প্রমাণ পেলেই আপনি ওকে শাস্তি দেবেন। যামিনীকে ব্যবহার করিনি স্যার, যামিনী নিজে পুরুষের ওই লালসায় আমাকে জাগিয়ে তুলেছে।
আবার আবার যামিনী আমার কাছেই ফিরে আসছে চিরদিনের মতো। সুধাও ফিরবে স্যার, যামিনীও ফিরবে। যতবার কোনো মেয়ের উপর কোনো পুরুষ ওই ঘরে লোভের চোখে চাইবে, তাকে মরতেই হবে, মরতেই হবে তাকে। দারোগাবাবু বললেন, কিন্তু তাই বলে ফাঁসির অপবাদেও ওর ফাঁসি তো আর আটকানো যাবে না সুধা। সব কিছু যে প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, খুন ওই করেছে। ওর হিংস্র নারীত্ব করিয়েছে ওকে দিয়ে সব। ওর নারীত্বকে শুধু আমি সাহায্য করেছি মাত্র। আমাদের মতো মেয়েদের শুধু ভোগের বস্তু ভাবে। কোনো অধিকার নেই ওদের আমাদের অপমান করার, আর ওই পশুদের বেঁচে থাকারও। নিষিদ্ধার কাছে তো ভদ্রলোকেরাও আসে স্যার, কারণ সে পুরুষদের করা ঘরা ঘরা পুণ্য মিলিয়ে যায় আমাদের মতো নিষিদ্ধাদের ঘরের দরজার কাছে। আর নিষিদ্ধাদের তো ওই অন্ধকারে হারিয়ে যাবার পর আর কিচ্ছু প্রমাণ করার থাকে না স্যার। তবে হ্যাঁ, আমি তো মেয়ে, ওর মনের যন্ত্রণা আমি ভালোভাবেই টের পেয়েছি। হ্যাঁ, আমিও মেরেছি ওদের দারোগাবাবু। আমি যামিনীর শরীরের ভিতর ঢুকে ওই রাক্ষসগুলোকে খুন করেছি, ওদের রক্ত খেয়েছি স্যার। আমাকে শাস্তি দিন, আমি তো মরেই গেছি। আমাকে দিন শাস্তি। আর যামিনীরও কেউ নেই, তাই আমি ওকে এখন আমার কাছে নিয়ে আসছি। ও রাজি আছে, আমি ওর সঙ্গে আজ কথা বলেছি। ও আমার সঙ্গেই মৃত্যুর পর একসঙ্গে থাকবে। আমরা তো নিষিদ্ধা দারোগাবাবু, আমরা মরার পরেও একসঙ্গে থাকব। কিন্তু কোনো নররাক্ষস আমার ওই ঘরে আর কাউকে নিষিদ্ধ করতে পারবে না স্যার, না যামিনীকে না অন্য কাউকে। আর শাস্তি দিতে হলে ওই মৃণালী মাসিকে দিন। ওর জন্যই না জানি আমার মতো কত মায়ের কোল খালি হয়েছে ওই কলির অন্ধকারে। অনেকক্ষণ পর সেই অবয়বটার কথাগুলোর মাঝে যামিনীর গলার আওয়াজ শুনতে পেল দারোগাবাবু। যামিনী ওনাকে বলল, দারোগাবাবু, আমার ভাইটাকে জলিদের কাছে রেখে আসবেন। আমি তো আর থাকবো না, আর ও তো চোখে দেখতে পায় না। এইটুকু করবেন, তাহলে আমি মুক্ত হব। ভাইটা যে ওর দিদিকে বড্ড ভালোবাসে। দারোগাবাবু সবটা শুনে কিছুক্ষণ চুপ করে বেরিয়ে যাচ্ছিলেন। হঠাৎ যামিনী ওর আর পেছনে আবছা অবয়বটা বলে উঠল, কিন্তু নিষিদ্ধ রাত আসবেই, নিষিদ্ধ খেলাও হবে। নিষিদ্ধারাও বারবার আসবো নরখাদকদের রক্তের স্বাদ নিতে। সঙ্গে একটা বাচ্চা মেয়েও হেসে উঠল। জেলের মধ্যে বন্ধ হওয়া আলোটা জ্বলে উঠল। দারোগাবাবু মুচকি হেসে চলে গেলেন বাইরে। রাত কেটে ভোর, স্নান সেরে শুদ্ধ পোশাক পরবার পর একজন পুরোহিত যামিনীকে গীতা শুনিয়ে গেলেন। জলিও এসেছে। কিছুক্ষণ আগে কাঁদতে কাঁদতে গগনকে নিয়ে গেছে। ওর সঙ্গে জেলের মধ্যে ভাঙা অংশটায় ঢোকা পাখিটা আজ কিচিরমিচির করেনি, মরে পড়ে আছে ওখানে। কিছুক্ষণ পরেই সময় দেখে যামিনীর ফাঁসি হলো। ফাঁসির সময় যামিনী মৃদু মৃদু হাসছিল। মৃণাল নিজের খরচে ওর শবদেহটা শ্মশানে জ্বালিয়েছে। জলির কোনো সাহায্যও নেয়নি। জীবনে যাওয়া আসা সত্যি অদ্ভুত নিয়মে। কেন যে সব ভালোবাসা কপালে লেখা থাকে না কে জানে। একজন নিষিদ্ধাকেও ভালোবেসেছে, তাই নিজের ভালোবাসাকে পোড়াবার আগে কপাল ভরিয়ে দিয়েছে এক খাবলা সিঁদুর ও নতুন শাড়ি। পড়বার আগে চিতা থেকে যামিনী বলেছিল, মৃণাল, তুমি আমাকে খুব ভালোবেসেছিলে, তাই তুমি আমাকে পোড়াবে। আমাদের আবার দেখা হবে, দেখো কখন। এরপর আগুন জ্বলতে জ্বলতে আর কোনো আওয়াজ শোনেনি মৃণাল। কেবল হাঁটু গেড়ে বসে চিতার দিকে চেয়ে বলেছিল, যা রে যামিনী, তাপে শেষ হয়ে যা। আমার কাছে আবার আসিস অন্য কোনো দিন, অন্য কোনো নামে। আর যামিনীর ফাঁসি হওয়ার পর কেটে গেছে প্রায় 2-3 সপ্তাহ।
পুলিশ এখনো গ্রেফতার করেনি মিনালি মাসিকে প্রমাণের অভাবে। তবে পুলিশ খুব সতর্কই রয়েছে, সবসময় কোনো প্রমাণ পেলেই তুলে নেবে মিনালি মাসিকে। জলি দারোগাবাবুকে সাহায্য করছে যতটা সম্ভব। আশেপাশের কয়েকজনকে দারোগাবাবু জিজ্ঞাসাও করেছে সুধার বিষয়। এখন গভীর রাত, একটা নতুন মেয়ে এসেছে ওই ঘরটায়। মাসি কিছুক্ষণ আগে ওকে ঘরের মধ্যে বসিয়ে বাইরে গেছে খদ্দের ডাকতে। মেয়েটা ঘরের চারপাশটা দেখছে, টিনের ছাউনি, ঘরের ভেতরে রাখা একটা টুল আর কিছু কাপড় চোপড়, সঙ্গে একটা টিপের পাতা যেটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, প্রায় ধুলোয়। কিছুক্ষণ পরে মাসির গলার আওয়াজ শুনতে বাইরে বেরিয়ে এলো। বিন্দিবাসীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছে একটা লোক। তারপর মাসি একটু হেসে বলল, हे बिंदी सबको खुश कर देना, ले जा। মেয়েটা একটা বাঁকা হাসি হেসে বলল, ভেতরে আসুন সাব।